হয়েছে, কিন্তু এইরকম একটা প্রাগ্রসর নীতির সাথে এইরকম একটা অনগ্রসর আর্থিক কাঠামো আমরা খুব কম সময়ে দেখেছি। দ্বিতীয়ত হলো যে আরো জটিলতা সৃষ্টি হয়েছে, যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামোটা করা হয়েছে সেটা আরো দুর্বল, এবং এটা দুর্বল না, অপেশাদার বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং এই দুটো, এবং এইটা অপেশাদার অমনোযোগীর কারণে যে নীতি কাঠামোটি হয়েছে সেটা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে আর্থিক কাঠামোর দিক থেকে, অপরদিকে যে প্রবৃদ্ধির যে মডেলটা সামনে দেওয়া হয়েছে সেইটার যৌক্তিকতার দিক থেকে। তাহলে এইটা যদি অবস্থান হয়, তাহলে এই দুই দুর্বলতার মধ্যে যে সবল নীতি কাঠামো পিছিয়ে পড়া মানুষের জন্য কতখানি কাজ করতে পারবে, এইটি আমাদের আলোচনা। কেউ হয়তো প্রশ্ন করবেন বাংলাদেশে পিছিয়ে পড়া মানুষ কারা। এটা আমাদের আজকে থেকে 10 বছর আগে আমরা গবেষণা করে একটা জীবন চক্র দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চিহ্নিত করেছিলাম। তার ভিতরে যেমন আপনি লিঙ্গভিত্তিক বৈশিষ্ট্য আছে, একই রকম ভাবে অঞ্চল ভিত্তিক বৈশিষ্ট্য আছে, একই রকম ভাবে জীবন চক্রের বৈশিষ্ট্য আছে, শিশু থেকে আরম্ভ করে আপনার প্রবীণ পর্যন্ত ইত্যাদি আছে। সেইটাকেই আমরা প্রয়োগ করব তাদের জন্য কি অবস্থানে আছে। এইটা আপনারা মনে রাখবেন, এইটা প্রথাগত যে দারিদ্র আলোচনা করি তার চেয়ে এই আলোচনাটা আরেকটু বিস্তৃত এইটার ভিতরে। দেখুন, এইটাকে বুঝার জন্য আমরা একটা কাঠামো দাঁড় করিয়েছি। আমরা অর্থনীতি বিশ্লেষণে সবসময় একটা কাঠামোর ভিতরে চিন্তা করতে পছন্দ করি। কাঠামোটা হলো যে সরকারের পক্ষ থেকে যেই স্থিতায়ন, তারপরে সংস্কার এবং পরবর্তীতে যে উত্তরণ এর কথা বলা হচ্ছে, এই কাঠামোটাকে যদি আমরা পিছিয়ে পড়া মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই তাহলে কিরকম লাগবে লক্ষ্য করে দেখুন। আমরা নিচে বলছি স্থিতায়নের কর্মসূচি, স্টেবিলিটি, এটার বাংলাটাও আছে। কেউ যদি আমার বাঙালির সাংবাদিক যারা কাজ করেন ব্যবহার করতে চান তারা বাংলাটাও ব্যবহার করতে পারবেন, কিউআর কোড দিয়ে বা আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে আপনারা এটা পাবেন যদি ব্যবহার করতে চান। তো আমি পিছনে যাই। আমরা যেটা করতে চেয়েছি, প্রথমে আমরা বুঝতে চেয়েছি স্থিতায়নটা বললে কি বুঝাবো। তো সেখানে হলো আমাদের কাছে প্রথমেই হলো আপনার দাম, জিনিসপত্রের দাম, মূল্য স্থিতিশীলতা। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ফিসকাল ট্রেড অফ, অর্থাৎ যেহেতু সম্পদ কম, এক জায়গায় দিলে আপনি অন্য জায়গায় দিবেন, কিভাবে দিবেন সেই সিদ্ধান্তটা আপনার আসতে হবে। তৃতীয়ত আমরা বলেছি ঋণের দায় অনেক বেড়েছে, ঋণের ডেট সার্ভিসিং এখানে ইম্পর্টেন্ট। নতুন বেতন কাঠামো দিতে হবে সরকারি কর্মকর্তাদের, এবং আপনার এটার সাথে খাদ্য নিরাপত্তা। এই 5টা জিনিসকে আমরা চিহ্নিত করেছি স্থিতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে, একটা বিষয় হিসেবে। এখন এই স্থিতায়ন থেকে যদি আমার ঘুরে দাঁড়ানোতে যেতে হয় তাহলে, এবং ঘুরে দাঁড়ানো বলতে আমরা বুঝছি যে এখানে জিডিপি গ্রোথ হতে হবে, প্রবৃদ্ধি হতে হবে, বিনিয়োগ বাড়তে হবে, আপনার রপ্তানি বাড়তে হবে, আপনার এখানে কর্মসংস্থান হতে হবে এবং সামাজিক সুরক্ষাকে বাড়াতে হবে। এইটাতে যদি যেতে হয় তা পথটা হলো সংস্কারের পথ। ওই দেখেন সংস্কারের তালিকাটা বেশ লম্বা। সংস্কারের জন্য আমরা বলছি যে সম্পদ সংগ্রহ করতে হবে, আপনার যে পরিচালন ব্যয় তাকে কমাতে হবে, উন্নয়ন ব্যয়কে বাড়াতে হবে, আপনার ভর্তুকিকে সংহত করতে হবে, এবং ডিরেগুলেশন এবং লিবারালাইজেশন যে শব্দটা আজকাল খুব চালু হয়েছে, বিনিয়ন্ত্রণ এবং উদারীকরণ, সেটা কমাতে, সেটা করতে হবে। আপনার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার বিষয় রয়েছে, এবং এটার সাথে আপনার ব্যাংক রিফর্ম আর এনার্জি সিকিউরিটি, আপনার ব্যাংকিং আর্থিক খাতের সংস্কার এবং জ্বালানি খাতের নিরাপত্তা, এটা রয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে এখনো যে সমস্ত বৈষম্য রয়ে গেছে, অঞ্চল ভিত্তিক সুষমকরণ, আইএমএফ এর তালিকা আসছে সামনে, নতুন চুক্তি আসছে, সেখানে কিছু আপনার শর্তাবলী থাকবে, এবং এলডিসি থেকে বেরোনোর জন্য প্রস্তুতির বিপদ। এই এতগুলো কিন্তু সংস্কার যদি না হয় তাহলে এই স্থিতায়ন থেকে আমরা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যেতে পারবো না। এইটি হলো আমাদের মৌলিক কথা। এবং সেইখানে এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবং স্থিতায়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষগুলোর কথা যদি আমরা ভুলে যাই তাহলে এটা সুফল
এবং এটা সংহত করাও বা টেকসই করা কিন্তু সম্ভব হবে না। এবং ওই যে নীতি কাঠামোর যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়িত হবে না। সেহেতু আপনারা বুঝেন আমরা কি অবস্থান থেকে এই আলোচনাটাকে স্থাপন করছি। গ্রোথ মডেল দেখেন, আমরা কেন গ্রোথ মডেলের ওনারা যে আমি সমালোচনা করলাম যে ত্রিবার্ষিক, ওনাদের একটা সংখ্যারও কোনো বাংলায় কি বলে বাবা মা নাই, বস্তুনিষ্ঠ নাই। আচ্ছা ঠিক আছে, উনি ঠিক কথা বলছে, বস্তুনিষ্ঠতা নাই, অপটুভাবে তৈরি হয়েছে। আমি মনে করি তৌফিক ওগুলো বলতে পারবে ভালো। আমরা যেটা বলছি যে গ্রোথ মডেলের ক্ষেত্রে যেই মানুষের জন্য জীবনে কোথায় কোথায় সমস্যা হয় পিছিয়ে পড়া মানুষের, এক নম্বর হলো মূল্যস্ফীতি। এটা সকলেই বুঝছেন। মূল্যস্ফীতি কমাতে পারবে কিনা, যেই সংখ্যা ব্যবহার করা হয়েছে 7.5, আসলে ইতিমধ্যেই ওটা 15-10, আর ওটা ব্যবহার করা হচ্ছে 7.5। এটা কেমন করে সম্ভব? এইটা মানে এই যে ভিত্তিভূমি সম্বন্ধে ভ্রান্ত ধারণা দিয়ে আপনি প্রাক্কলন করছেন, এটা আমাদের জন্য খুবই অসুবিধার সৃষ্টি করেছে। সেহেতু জিনিসপত্রের দাম। দ্বিতীয়ত হলো কর্মসংস্থান। কর্মসংস্থানের সাথে আমাদের সমস্যা দেখছি যে মূল্যস্ফীতির হার বৃদ্ধি আর মানে মজুরি বৃদ্ধির হারের চেয়ে কম। তার মানে আপনি কাজ করলেও আপনি একই জায়গায় থাকতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। সেহেতু তৃতীয়ত যেটা দাঁড়িয়েছে যে এর ফলে বাড়িদের এই যে টিকে থাকার যে ক্ষমতা, এটা হলো সঞ্চয়, সেই সঞ্চয়ের ক্ষেত্রে পতন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মূল্যস্ফীতি, মজুরি পতন, এর সাথে আপনার সঞ্চয়ের হার কমে যাওয়া, এই তিনটে মিলিয়ে যে কোনো আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সংকটকাল সৃষ্টি করছে বলে আমরা মনে করি। এবং এইটি বাজেটের সামনে দেখার বিষয় কিভাবে করে। আমরা বলছি যে এটা থেকে ব্যর্থ হলে যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, সেই প্রবৃদ্ধির জায়গাটা হলো বড় ধরনের আপনার শিল্পায়নের জায়গাতে আসতে হবে। এবং সেখানে শুধু নারীদের ব্যাপারে গার্মেন্টসের কথা বললে হবে না, অন্যান্য সেবা খাতের আলোচনাও এটার ভিতরে আছে। এবং কৃষি এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে, সবাই যাতে শহরমুখী না হয় এটার ক্ষেত্রে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, 3 ধরনের চাপের কথা আমি উল্লেখ করেছি। একটি হলো আপনার মূল্যস্ফীতির চাপ, আরেকটি হলো তার যে মজুরির চাপ, এবং আরেকটি হলো তার সঞ্চয় হারানোর চাপ। এই 3মুখী চাপের ভিতরে নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে। আমি আর বেশি এটার ভিতরে যাচ্ছি না। আমরা দেখিয়েছি কিভাবে যে রপ্তানি বাড়লেও যে স্বয়ংক্রিয়ভাবে আপনার কর্মসংস্থান বাড়বে এবং নারীদের এটা বাড়বে বা কম দক্ষ মানুষের বাড়বে এমন কোনো নিশ্চয়তা এখানে নাই। এবং এটার একই দিকে আপনার যদি টাকার বিনিময় হারের পতন ঘটে, তাহলে অবশ্যম্ভাবীভাবে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়বে এবং এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে আরো কষ্টের ভিতরে ফেলবে। অর্থাৎ বাণিজ্য বাড়লেই যে এটা গরিব মানুষের পক্ষে যাবে এমনও কিন্তু কোনো নিশ্চয়তা এটার ভিতরে নাই। কেউ যদি মনে করেন রপ্তানি বাড়ছে সেহেতু মানুষের উন্নতি হচ্ছে, এইটা একটু অতি সরলীকৃত জটিল সত্য হবে আর কি। এখন দেখেন তাহলে সরকারের থেকে ওই যে 3টে আর চালু করা হয়েছে না, একটা রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। ওনারা বলেছেন প্রথম বছরে রিকভারি হবে, পরের 3 বছর ওনারা রেস্টোরেশন করবে এবং শেষ বছরে নির্বাচনের আগে যে রিকনস্ট্রাকশনে যুক্ত হবে। আমাদের বক্তব্য হলো প্রথম বছরে যেই কথাগুলো বলা হচ্ছে অতিমাত্রায় এখানে দায়িত্ব চাপ সৃষ্টি করা হয়েছে। এটা 1 বছরের জায়গায় 2 বছর ধরে নিয়ে করলে পরে বোধহয় ঠিক হতো। আপনাদের মনে আছেন অর্থমন্ত্রী আগে বলতেন 2 বছর আমি কিছু দিতে পারবো না, 2 বছরে ঘুরে দাঁড়াতে ঘুরে লাগবে। উনি কেমন করে ওই 2 বছর থেকে আবার 1 বছরে চলে আসলেন, এটা আমাদের কাছে একটু আশ্চর্য লেগেছে। কারণ সংস্কারের যে কাজগুলো আমরা বলছি এগুলো 1 বছরের ভিতরে শেষ করা আদৌ সম্ভব না যদি আপনি মানে ঠিক মতো করতে চান আর কি। আর আমাদের কথা হলো শেষ বছরে যে আপনি তাহলে শেষ বছরে কি পৌঁছাবেন, এটাই প্রথম বছরের চিন্তার বিষয়। কারণ নির্বাচনের প্রাককালে যদি মূল্যস্ফীতি সর্বাপেক্ষা হয়ে যায় তাহলে আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে, এইটা দেখবেন। আসেন এখানে দেখি ফিসকালে, আমি খুব তাড়াতাড়ি যাব এখন। যে কাঠামোটা করা হয়েছে এইটার জন্য এই যে প্রাক্কলনটা হয়েছে যে যত আপনার আমি রাজস্ব আদায় করব এবং সেটার ফলে আমার জিডিপির অংশ হিসেবে কর
এর অনুপাত বাড়বে। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে, এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয় বাজেটের হিসাব মেলানোর জন্য, এবং সেই হিসাব মেলানোর কাজটাই এবারও করা হয়েছে। কিন্তু আমরা বুঝি যে এই কাজটা করতে হলে তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ওই যে সংস্কারের কথা বলা হয়েছে যেগুলি বাজেটের ভিতরেও আছে, এবং তৃতীয়ত সুশাসন, এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। আমাদের কাছে যেই বরাদ্দের যে তালিকা আছে সেটার ভিতরে আমরা বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত আমরা দেখেছি। এক তো হলো সামাজিক খাতে বরাদ্দের যে বর্ধিত অংশ দেওয়া হয়েছে, আমরা দেখেছি প্রায় 60% বর্ধিত বাজেটের বর্ধিত অংশ গেছে সামাজিক সুরক্ষা খাতে, যেটাকে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার কথা বলছি। এবং একই রকম ভাবে প্রায় 27-28% বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরেও বর্ধিত অংশের ভিতরে দেওয়া হয়েছে সামাজিক এই ক্ষেত্রে। সেহেতু সরকার যখন দাবি করে আমরা সামাজিক সুরক্ষা মানবতাবাদী রাষ্ট্র করার জন্য টাকা দিতে চেয়েছি, সেটার হয়তো কিছু ইঙ্গিত এখানে আছে। কিন্তু সমস্যা হলো অন্য দুটো জায়গায়। এটা হলো অনেকগুলো টাকাই থোক বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে। থোক বরাদ্দ দিলেই আমরা একটু আতঙ্কিত বোধ করি, এটা আর্থিক শৃঙ্খলা নষ্ট করে, এবং এটা অনেক সময় মনে করে আসলে টাকা নেই, দেখাতে হবে দিয়েছি, এই আশঙ্কাটা রয়ে যায়। এবং একই রকম ভাবে যে পরিচালন ব্যয়, এখনো পরিচালন ব্যয় আমাদের জন্য থেকে এত বেশি, যার ফলে আমার রাজস্ব উদ্বৃত্ত থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নও এখনো খুবই সামান্য। সেই জন্য আমরা আগামীতে দেখছি কি, যদি ধরেন যে রাজস্ব আদায় কম হয় তাহলে সরকার কোথায় কোথায় তার সামঞ্জস্য বিধান করবে। সে তো মায়না কমাতে পারবে না, সে তো আপনার দায় দেনা পরিস্থিতিতে দায় পরিশোধ কমাতে পারবে না। তাহলে কি সে যে শেষ পর্যন্ত ভর্তুকিতে কমাবে কিনা, ভর্তুকিতে কমালে কোন জায়গাতে কমাবে, সেটার ফলে পিছিয়ে পড়া মানুষের জায়গায় উপরে চাপ সৃষ্টি হবে কিনা। আপনারা লক্ষ্য করে দেখেন, সরকার এখনো কিন্তু সেইভাবে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পরিষ্কারভাবে, যেটাকে ধাপে ধাপে ঘোষণা করার কথা, সেটা কিন্তু এখনো পরিষ্কারভাবে আমাদের কাছে আসেনি। আমাদের কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই এটা আর্থিক সম্ভাব্যতার নিরিখেই ওনারা এখনো বোধহয় দ্বিধার ভিতরে রয়েছেন, কতখানি ওনারা এখানে উদার হতে পারবেন সেটা এখনো বোধহয় ঠিক করে উঠতে পারেননি। আমাদের একটা বড় চিন্তার জায়গা হলো বিদেশি অর্থায়ন। $9.5 বিলিয়ন কিন্তু নেওয়া হবে। তো আমাদের প্রশ্ন হলো, $9.5 বিলিয়ন জন্য IMF বলেন, বিশ্বব্যাংক বলেন এবং এডিবির টাকা এই মুহূর্তে আসছে, এখানে যেই টাকার ছাড় করার ক্ষেত্রে ওনারা বলেন কেপিআই, আজকাল আর কন্ডিশনালিটি শর্ত বলেন না, কেপিআই মানে হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ মূল কিছু পরিসম্পাদনের সূচক থাকতে হবে। তো ওই পরিসম্পাদনের সূচকের ভিতরে আমার প্রশ্ন, বিশ্বব্যাংক IMF কি পিছিয়ে পড়া মানুষগুলোর স্বার্থকে কি প্রতিফলন করেছে কি করেনি, এই প্রশ্ন করার সময় এখন হয়েছে। শর্ত যদি মানতেই হয় তা জনমানুষের পক্ষের শর্ত হতে হবে, এইটি আমরা পরিষ্কার করে এখানে বলতে চাচ্ছি। আমি অন্যগুলোতে গেলাম না। এখন রিসোর্সের কথা বলেছি। দেখুন, একদিকে বলেছি মানবতার পক্ষে আমরা সমাজ গড়ব, অন্যদিকে আমরা বলেছি যে আমরা এখানে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলব। তাহলে গণতান্ত্রিক অর্থনীতির প্রশ্ন তো যদি হয়, তাহলে আয়ের ক্ষেত্রে, তাহলে আমার সম্পদ সমাবেশের ক্ষেত্রে, তাহলে যার বেশি আয় আছে তাকেই এখানে আপনার কর দিতে হবে, যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, সরকার যেই নতুন করের যে প্রস্তাব দিয়েছে, করের এলাকা বাড়ানো, পুরনো এলাকাতে বেশি কর পাওয়া এবং দক্ষতা বৃদ্ধি করা, এই তিনটে এলাকাতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখনো ভ্যাট নির্ভর আগামী দিনে কর কাঠামো হচ্ছে। অর্থাৎ বর্ধিত টাকা যেটা আনা হবে তার বর্ধিত অংশই আসবে আপনার ভ্যাটের থেকে এখানে, এবং সেইটা আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে আমরা বলেছি ভ্যাটের থেকে প্রায় 41% আসবে আগামীতে। তাহলে যার আয় নির্বিশেষে কিন্তু আমরা কর আরোপ করার দিকে এখানে যাচ্ছি। কিছু আবার বলছি, উদারীকরণ এবং বিনিয়ন্ত্রণের ভালো ইঙ্গিত
এই কর প্রস্তাবগুলোর ভিতরে আছে। ওই যে বলেছি চিন্তাশীলভাবে হয়েছে, সেটার কিছু প্রমাণ আপনি এই স্লাইডটাতে দেখবেন যে বাধ্যতামূলকভাবে টিআইএন এবং বিআইএন ব্যবসা এবং ব্যক্তি বিষয়ে আপনার নম্বরকে বাধ্যতামূলক করা হয়েছে, সঠিকভাবে করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক যেই ব্যবসা আছে সেখানে ক্রমান্বয়ে তাদের আমাদের নীতি কাঠামোর অধীনে আনতে হবে। নীতি কাঠামোর সমর্থন দিতে হলে তাদের টিআইএন এবং বিআইএন নম্বর থাকতে হবে। একই রকম ভাবে দেখেন যে সমস্ত ট্যাক্স আগে উইথহোল্ড করা হতো, আগে আমাদের বলা হতো যে এইটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে বলা হচ্ছে, সেগুলো তাদের পূর্ণ পরবর্তীতে ট্যাক্সের নিষ্পত্তি করার ক্ষেত্রে, বাৎসরিক নিষ্পত্তি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। আপনার সারা বছর ধরে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, শুধু ওই নির্দিষ্ট সময়ে না। যে কাঠামো আছে কাঠামোতে ডিজিটালাইজেশন করার, ইন্টিগ্রেশনের হচ্ছে, এবং একই রকম ভাবে ট্যাক্স ফাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের গুণ গেছে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আর যেটা বলা হয়েছে যে এই ট্যাক্স যেটা দেওয়া হয়েছে মোটামুটি ভাবে এটা আপনার বিনিয়োগ বান্ধব ট্যাক্স কাঠামোর দিকে যাওয়ার একটা চেষ্টা আছে। আপনারা দেখবেন যে যেই সমস্ত উৎসে কর নেওয়া হচ্ছে, ট্যাক্স ডিডাকশন এট সোর্স, সেগুলোর ক্ষেত্রে যে সমস্ত কমানো হয়েছে, এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি, প্যাকেজিং মেটেরিয়াল, রেন্ট রিপেমেন্ট, রিইন্স্যুরেন্স, ফরেন লোনের উপরে ট্যাক্স ইত্যাদির ভিতরে আপনারা দেখবেন। কিন্তু যেখানে যে আপনাদের সমস্যা হবে সেটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেভিং সার্টিফিকেটের উপরে, সঞ্চয়পত্রের উপরে, যেটা 5 থেকে 10% করা হয়েছে। আমরা খুব নিশ্চিত না এটা খুব উপকারী হয়েছে কিনা। এবং একই রকম ভাবে ইনভেস্টেড লিস্টেড সিকিউরিটিজ এর ক্ষেত্রেও ওই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে এটা 15 থেকে 10%তে নেওয়া হয়েছে। এটা তো আমরা খুব নিশ্চিত না যে এটা ঠিক হলো কিনা। আমি আগাই, আপনারা এগুলি আমাদের এখানে অনেকে বক্তা আছেন, তারা এই সমস্ত বিষয়ে আরো বেশি গভীরে যেয়ে বলবেন। আমরা দেখছি যে কিছু কিছু এলাকাতে আপনার যেই প্রত্যক্ষ আয়করের জায়গা আছে সেখানে মধ্যবিত্তের উপরে কিছু না কিছু চাপ সৃষ্টি হবে। একদিকে আপনার মনে হতে পারে যে 3.5 লক্ষ থেকে 3,75,000 নেওয়া হয়েছে আপনার আয়কর মুক্ত সীমাকে, কিন্তু আপনি যদি এর পরে দেখেন গড় আয়ের দিক থেকে, তাহলে দেখবেন কিন্তু এই বড় বড় শহরগুলো যারা নিম্ন আয়ের জনগোষ্ঠীরা রয়েছেন, একটু আগে যাদের কথা হচ্ছিল, তাদের জন্য কতটুকু ব্যবস্থা করা হলো কিংবা কাঠামোগত পরিকল্পনা করা হলো তার কিন্তু সুস্পষ্ট নির্দেশনা নেই। আমরা যে বরাদ্দগুলো কিংবা যে প্রকল্পগুলো পাই তার কিন্তু ফলগুলো কিন্তু মূলত উন্নত আবাসিক এলাকাগুলোতেই যারা বসবাস করেন তারা পেয়ে থাকেন। যে নিম্ন আয়ের জনগোষ্ঠী কিংবা যারা সেখানে, আমাদের বিশেষ করে বড় শহরগুলো কিন্তু একটা বিশাল সংখ্যক ভাসমান জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্য কিন্তু না আপনার পানির ব্যবস্থা, না পাবলিক টয়লেটের ব্যবস্থা, কোনোটাই কিন্তু সঠিকভাবে নেই। বিনিয়ন্ত্রণের ভালো ভালো ইঙ্গিত এই কর প্রস্তাবগুলোর ভিতরে আছে। ওই যে বলেছি চিন্তাশীলভাবে হয়েছে, সেটার কিছু প্রমাণ আপনি এই স্লাইডটাতে দেখবেন যে বাধ্যতামূলকভাবে টিআইএন এবং বিআইএন ব্যবসা এবং ব্যক্তি বিষয়ে আপনার নম্বরকে বাধ্যতামূলক করা হয়েছে, সঠিকভাবে করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক যেই ব্যবসা আছে সেখানে ক্রমান্বয়ে তাদের আমাদের নীতি কাঠামোর অধীনে আনতে হবে। নীতি কাঠামোর সমর্থন দিতে হলে তাদের টিআইএন এবং বিআইএন নম্বর থাকতে হবে। একই রকম ভাবে দেখেন যে সমস্ত ট্যাক্স আগে উইথহোল্ড করা হতো, আগে আমাদের বলা হতো যে এইটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে বলা হচ্ছে, সেগুলো তাদের পূর্ণ পরবর্তীতে ট্যাক্সের নিষ্পত্তি করার ক্ষেত্রে, বাৎসরিক নিষ্পত্তি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। আপনার সারা বছর ধরে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, শুধু নির্দিষ্ট সময়ে না। যে কাঠামো আছে কাঠামোতে ডিজিটালাইজেশন করার, ইন্টিগ্রেশনের হচ্ছে, এবং একই রকম ভাবে ট্যাক্স ফাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের গুণ গেছে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আর যেটা বলা হয়েছে যে এই ট্যাক্স যেটা দেওয়া হয়েছে মোটামুটি ভাবে এটা আপনার বিনিয়োগ বান্ধব ট্যাক্স কাঠামোর দিকে যাওয়ার একটা চেষ্টা আছে। আপনারা দেখবেন যে যেই সমস্ত
উৎসে কর নেওয়া হচ্ছে, ট্যাক্স ডিডাকশন এট সোর্স, সেগুলোর ক্ষেত্রে যে সমস্ত কমানো হয়েছে, এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি, প্যাকেজিং মেটেরিয়াল, রেন্ট রিপেমেন্ট, রিইন্স্যুরেন্স, ফরেন লোনের উপরে ট্যাক্স ইত্যাদির ভিতরে আপনারা দেখবেন। কিন্তু যেখানে যে আপনাদের সমস্যা হবে সেটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্রের উপরে, যেটা 5 থেকে 10% করা হয়েছে। আমরা খুব নিশ্চিত না এটা খুব উপকারী হয়েছে কিনা। এবং একই রকম ভাবে ইনভেস্টেড লিস্টেড সিকিউরিটিজ এর ক্ষেত্রেও ওই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে এটা 15 থেকে 10% নেওয়া হয়েছে। এটা তো আমরা খুব নিশ্চিত না যে এটা ঠিক হবে। আমি আগাই, আপনারা এইগুলি আমাদের এখানে অনেকে বক্তা আছেন, তারা এই সমস্ত বিষয়ে আরো বেশি গভীরে যেয়ে বলবেন। আমরা দেখছি যে কিছু কিছু এলাকাতে আপনার যেই প্রত্যক্ষ আয়করের জায়গা আছে সেখানে মধ্যবিত্তের উপরে কিছু না কিছু চাপ সৃষ্টি হবে। একদিকে আপনার মনে হতে পারে যে 3.5 লক্ষ থেকে 3,75,000 নেওয়া হয়েছে আপনার আয়কর মুক্ত সীমাকে, কিন্তু আপনি যদি এরপরে দেখেন গড় আয়ের দিক থেকে, তাহলে দেখবেন যে সাধারণত 30 থেকে 35,000 টাকা মাসিক আয় যাদের আছে তাদের উপর চাপটা আগের চেয়ে কমবে না, সেই রকম ভাবে আমরা লক্ষ্য করছি। এবং সেটা যে মার্জিনাল ইন্টারেস্ট রেট, আমরা যে প্রান্তিক হারের কথা বলি, যদিও প্রান্তিক হার বাড়ানো হয়নি সেই অর্থে 30% উপরে, তারপরেও এটার ভিতরে সমস্যা রয়ে গেছে। আমরা যেটা বলছি যে কিভাবে আসতে পারে, একটা হলো ভ্যাটের চাপ আসবে আপনার এলপিজি সিলিন্ডারের ভিতর দিয়ে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ভিতর দিয়ে, নির্মাণ সামগ্রীর ভিতর দিয়ে, এছাড়া তো এর আগে তো জ্বালানিটা গেছে, আর হলো ইলেকট্রনিক বিষয়াদি, এবং আপনারা যারা যারা ধূমপান করেন তারা তো অবশ্যই এটার ভিতরে পড়বে। একটা বড় জায়গায় আমরা মনে করি আপনার এটা আমাদের পরিবেশগত দিক থেকে খুবই একটা চিন্তাশীল ভাবে বেশ কিছু পদক্ষেপ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে ইলেকট্রনিক ভেহিকলস এর ব্যাপারে করা হচ্ছে, সোলার ইস্যুতে হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস গুডস এর কথা হয়েছে, এগ্রিকালচারকে, কৃষিকে আগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেওয়া হয়েছে, এবং একই রকম ভাবে দেশের ভিতরে সিমেন্ট শিল্পকে সমর্থন দেওয়া হয়েছে। তো আমরা যেটা দেখতে চাই এখন যে যুব এবং শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত মানুষদের কি করা হচ্ছে। তবে এখানে তো 9 বছরের জন্য, যেটা এবারের বাজেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমি বলতে প্রথমে ভুলে গেছি, বিনিয়ন্ত্রণ উদারীকরণের সাথে ওনারা ভবিষ্যৎ সম্ভাব্যতার ব্যাপারেও কথা বলেছেন, অর্থাৎ প্রেডিক্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন, 5 বছরের লক্ষ্যমাত্রা দেওয়ার চেষ্টা করেছেন। সেই প্রেডিক্টেবিলিটিটাও আমরা দেখেছি যে আপনার মহিলাদের ক্ষেত্রে, শারীরিকভাবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথেষ্ট না হতে পারে, তথাপি যারা কন্টেন্ট ক্রিয়েটর ট্যাক্স হবে এটা নিয়ে অনেক উত্তেজনা ছিল, সেখানে কিছু কোনো ট্যাক্স হয়নি, এবং ফ্রিল্যান্সারদের ইত্যাদি হয়েছে। কি হতে পারতো আরো, কি হতে পারতো আরো, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে যে সম্পদ কর এবং উত্তরাধিকার কর, এটা খুব বেশি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের কাছে খুব বেশি জনপ্রিয় একটি দাবি না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যে আপনি যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকতে চান তাহলে শুধুমাত্র আয় বৈষম্য দিয়ে আপনি কোনো সময় সমতা আনতে পারবেন না। আপনাকে অবশ্যই একদিকে ভোগ বৈষম্য কমাতে হবে, আর অপর দিকে আপনার সম্পদের বৈষম্য কমাতে হবে। সম্পদের উপর কর এখন আমরা সকলেই দেই, আমরা সারচার্জ দেই না এমন না, কিন্তু এটাকে আরো স্বচ্ছভাবে এবং এটাকে আয়ের কর হিসেবে দেখা, ওইটাকে আপনার সারচার্জ হিসেবে না রেখে আর কি, এইটা একটা প্রক্রিয়া, এটার ভিতর দিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আর যেটা আমি বলতে চাচ্ছি, নতুন কর দিতে বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং, ক্যাপিটাল পুঁজিবাজারের বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। আপনার বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবকে ত্বরান্বিত করে বের করে নিয়ে আসার কথা। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সহজীকরণ করা হয়েছে, এবং আমাদের গার্মেন্টসের সাথে যুক্তিকতা আরো বাড়ানোর ব্যাপারে হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সমস্ত কর প্রস্তাব দেওয়া হয়েছে, এই কর প্রস্তাবগুলো কার্যকর করতে হলে আপনার বিনিয়োগ সম্পর্কিত সংস্কারগুলো জোরদার করতে হবে, আর ওই জোরদার করতে পারলেই আপনার কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। এটা সময়ের ব্যাপার, এটা খুব দ্রুত তরিত হবে বলে
বছরের ভিতরে আমরা মনে করি, সেহেতু সময় নিয়ে এটা দেখার ব্যাপার ছিল। এবং আমরা দেখেছি যে সাধারণভাবে ব্যক্তি খাতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে, যদিও তাদের ট্যাক্স সম্বন্ধে বিভিন্ন তাদের বক্তব্য আছে। এবং আমাদের আশা ছিল যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করলে তাহলে এক ধরনের কর রেয়াত দেওয়া হবে, ওই যে রোল ট্যাক্স যেটাকে বলে, মানে আপনি কর্মসংস্থান করলে পরে সেটার ভিত্তিতে। যদিও যুবকদের আপনার প্রশিক্ষণের মাধ্যমে এখন কাজে দেওয়ার ব্যাপারে একটা অগ্রগতির কথা আমরা দেখছি, তবে সাধারণভাবে আমাদের কাছে মনে হয় মধ্যবিত্ত চাপের মধ্যেই থাকবে। মধ্যবিত্ত খুব দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না। ওই যে ত্রিবিধ চাপের বলেছি, মূল্যস্ফীতি, আপনার কর্মসংস্থান, মজুরি এবং আপনার সঞ্চয় হারানো, এই তিনটের ভিতরেই থাকবে। এইটার ভিতরে বাজেট এলএলবিদের কি সাপোর্ট দিবে? একটা তো হলো সোশ্যাল প্রোটেকশন। সোশ্যাল প্রোটেকশনে আপনারা দেখেন ইতিবাচকভাবে যেটা হয়েছে, অ্যালোকেশন বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2.11% জিডিপি এবং জাতীয় বাজেটের প্রায় 15.5% এখন আমাদের সেই অর্থে সামাজিক সুরক্ষাতে যাচ্ছে। আবার ইতিবাচক বলছে, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথমবারের অনেকদিন পর ইতিবাচক আর নেতিবাচক মিলিয়ে বলতে পারছি। আশাবাদ এবং বাস্তববাদের যে লেখা লিখেছিলাম সেটার ভিতরে বলছি, কোনো কোনো জায়গায় আশাবাদ আছে, কোনো কোনো জায়গায় বাস্তববাদী হিসেবে আমাদের নিষ্ঠুর হতে হচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো টাকা তো বাড়ালেন, কিন্তু ওর ভিতরে তো পেনশন রয়ে গেছে এখনো তো পেনশন, ওইটা একটা বড় বিষয়। সেহেতু পেনশনকে সরাতে হবে এবং গ্রহণযোগ্য বিভিন্ন প্রকল্পের ভিতরে বাড়াতে হবে বলে আমরা মনে করি আর কি। তো যে সমস্ত পজিটিভ সিগন্যাল দিচ্ছি এটাকে আমরা এখানে নিয়ে এসেছি। একটা তো বলেছি সমস্ত প্রোগ্রামগুলোকে একত্রিত করতে হবে। সামাজিক সুরক্ষার যে এত শত শত প্রোগ্রাম, না শত শত 2-3 ডজন প্রোগ্রাম, আচ্ছা তাহলে 100 থেকে একটু কম, তো আমি একটা খুব বেশি ভুল বলিনি, কিন্তু একটা স্বীকৃতি আছে, এগুলোকে একত্রিত করতে হবে, সংগত করতে হবে, সেটার চেষ্টা আছে। আমরা দেখছি ডিজিটাল ব্যয়ের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা হচ্ছে ডেটাবেসের ভিতরে, এটাও ভালো আমরা মনে করি, এতে দুর্নীতি কমবে। বেনিফিশিয়ারি যে সমস্ত সুবিধাভোগী চয়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য, সেইটার ব্যাপারে প্রক্সি মিন টেস্ট ব্যবহার করা হবে, আয় এবং অন্যান্য ব্যবহার করা হবে বলে বলা হচ্ছে, এবং নারীদেরকে প্রধান করে দেওয়া হবে বলছে। আমরা এটাকে শুভ উদ্যোগ মনে করি। সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে আপনার অভিযোগ নিষ্পত্তি করার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। এই অভিযোগ নিষ্পত্তি করার ব্যবস্থা সম্বন্ধে কিভাবে কার্যকর হয় এটা আগামী দিনে আমরা খেয়াল করব। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমাদের আগ্রহের জায়গাগুলো কি ছিল, আর সেটা হলো 1 নম্বর হলো যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বলে একটা 2015 সালে দলিল তৈরি হয়েছিল। সেখানে যত টাকা দেওয়ার শতকরা হিসাবে কথা ছিল, এখনো আমরা অনেক তার নিচে আছি। সেহেতু টাকা বেড়েছে ঠিকই, কিন্তু আদর্শ জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আমরা বলছি সামাজিক যেই সুরক্ষা দেওয়া হচ্ছে এবং এটা যতখানি আপনার প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে যারা আছে তারা পাচ্ছে, অপ্রাতিষ্ঠানিক শ্রমে যারা আছে তারা কিন্তু সেই অর্থে পাচ্ছে না। হ্যাঁ, এবং আমাদের দেশে কর্মসংস্থানের 80% কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। তো ওই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আমরা কিভাবে সামাজিক সুরক্ষার ভিতরে নিয়ে আসবো, এটা এখনো খুব পরিষ্কারভাবে আমাদের কাছে আসে না। আরেকটা, যতখানি আমরা করছি গ্রামীণ গরিবদের জন্য, শহরে গরিবদের জন্য কিন্তু আমরা অত মনোযোগ দেই না। আমরা মনে করি শহরে থাকলেই বোধহয় সে সচ্ছল, এটা ঠিক না। সেহেতু শহুরে দরিদ্রদের জন্য আমরা আগামী দিনে এই ব্যবস্থা প্রসার চাচ্ছি। একটা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি লাগবে, কারণ অনেক মানুষ আজকে গরিব আছে, কালকে নাও থাকতে পারে, নতুন গরিব জড়িত হতে পারে। সেহেতু একটা সামাজিক নিবন্ধন প্রক্রিয়া আমাদের ভিতরে যেতে হবে, এবং এই ডাটাবেস আমরা করছি বিতরণের জন্য, ওই ডাটাবেসের সাথে এই রেজিস্ট্রি নিবন্ধন প্রক্রিয়াকে এক করতে হবে আগামী দিনে। আর সামাজিক যে অভিযোগের জায়গা আছে ওগুলি তো কার্যকর করতে হবে। আর যেটা বলছি যে ভর্তুকির ক্ষেত্রে গরিবের কাছে যাচ্ছে কি যাচ্ছে না, একটা বড় জায়গা হলো, আমি আপনাদের বলি, সবাই আমরা জানি এটা জ্বালানি খাত, এবং জ্বালানি খাতের ভিতরে বিদ্যুতেও যায়, আবার একই রকম ভাবে তরল জ্বালানির ক্ষেত্রেও যায়। এখন আগামী দিনে এই জ্বালানি খাত, এবং এটি সবচেয়ে বড় এবং আরো বড় হবে হয়তো, এবং তারপরে খাদ্য আছে, তারপরে অন্যান্য কৃষি অন্যান্য বিষয়াদি রয়েছে, এমনকি ওটার ভিতরে বিভিন্ন ধরনের
প্রণোদনা কাঠামো ওটার ভিতরে আছে, যেটাকে আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার বলি, কর ছাড় দেওয়া হয়েছে যেগুলি, সেগুলি এটার ভিতরে আছে। আমাদের বক্তব্য হলো যে জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে, কিন্তু কিভাবে দেবেন এটাও গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আপনি এমন ভাবে দেবেন না যার দেওয়ার ক্ষমতা আছে জ্বালানির দাম, তাকে আপনি ভর্তুকি দিচ্ছেন, আর গরিব মানুষ আরেকটু পেতে পারতো, তাকে আপনি দিলেন না। একটা কথা এখন খুব বড়ভাবে এসছে, এবং যারা নীতি প্রণেতা তারাও বলছেন, তারা সেটা, এবং যারা বিদেশি উন্নয়ন সহযোগীরা আছে, ক্যাশ ট্রান্সফারে যেতে হবে, অর্থাৎ সকলে সমানভাবে দিবেন। আর আপনি যদি ওই চয়ন করে থাকেন কারা গরিব, তাহলে তাদের আপনি টাকা ফেরত দেবেন। এইটার একটা বড় প্রক্রিয়া কিন্তু এখন আগামী দিনে হবে, আজকেও আলোচনা হবে, ইজাজ আছেন, উনি বলতে পারবেন আরো ভালো এইটার ভিতরে। আর সেটা হলো যে ভর্তুকি দিয়ে চাল বিতরণ এবং টিপসিবি এবং অন্যান্য ক্ষেত্রে মুক্ত